খুলনার সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তিনি দলটির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। গুলিবিদ্ধ অবস্থায় তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায়, মোতালেব শিকদারকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসে। তার বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানাধীন পল্লীমঙ্গল স্কুল এলাকায়। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে এবং মূল ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে। এদিকে গুলিবিদ্ধ করার ঘটনার পর সম্ভাব্য পলাতক আসামিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে সে লক্ষ্যে বেনাপোল সীমান্তে কড়া নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকাল থেকে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের উপর তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে। কেউ নিজের স্বার্থে নির্বাচন পেছাতে চাইলে বাংলাদেশের মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ চট্টগ্রামে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরামের উদ্যোগে সংলাপে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, নির্বাচন না হলে যারা লাভবান হবে বলে মনে করছে তাদের নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। সংলাপে অংশ নেয় ব্যবসায়ীরা চট্টগ্রামকে শুধু নামেই নয়, বাস্তব অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে অবকাঠামো, ঋণ ও বিনিয়োগ সুবিধা বাড়ানোর দাবি জানান। মালিকানা ফিরে না পেলে, নির্বাচিত সংসদ সরকার না থাকলে যারা লাভবান হবে মনে করছে তাদের সম্বন্ধে একটা জনগণের সন্দেহ তো রয়ে গেছে। সেটা তো আমার বলার অপেক্ষা রাখে। ফলে তোরা দেশের ক্ষতি হয়েছে, ওনারও ক্ষতি হয়েছে, পুরো দেশেরই ক্ষতি হয়েছে। ওনার উপস্থিতিতে উনি তো একা নাই, অনেকেই তো দেশে আসতে পারে, অনেকে মরে গেছে, অনেকে পঙ্গু হয়ে গেছে, অনেকে চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, সব কিছু হারিয়েছে। এটার এখন দেশবাসীর প্রতি আমাদের দায়িত্ব বাংলাদেশের মানুষকে এর প্রতিদান হিসেবে আগামী দিনের যে রাজনীতি, সেখানে বাংলাদেশের মানুষের যাতে রাজনীতি। রংপুরে ৮ দফা বাস্তবায়নের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার সকাল 11টা থেকে দুপুর 12টা রংপুর ঢাকা কুড়িগ্রাম মহাসড়কে তাজহাট মোড়ে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে ওই মহাসড়কে চলাচলকারী অসংখ্য যানবাহন আটকে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত থাকায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সেমিস্টার সমাপনী পরীক্ষা বর্জন করে ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে ফরিদপুরের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শহরের গঙ্গাবর্তী এলাকায় অবস্থিত কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করে। 7 মাসও দাবি পূরণ না করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। চট্টগ্রামে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিশেষ সুবিধা পাওয়া এস আলম গ্রুপের 3টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে প্রায় 6,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। চট্টগ্রামে এক সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা এসব মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উপপরিচালক সুবেল আহমেদ। মামলাগুলোতে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভিন সহ জনতা ব্যাংকের একাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, এস আলম ভেজিটেবল অয়েল, কোল্ড রোলড স্টিল মিল ও ট্রেডিং কোম্পানির নামে বিভিন্ন সময় জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদে আসলে মোট 6,243 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে আসায় দীর্ঘ 6 ঘণ্টা পরে শরীয়তপুর চাঁদপুর অঞ্চলে নৌরুটের ফেরি শুরু হয়েছে। রাতের তীব্র কুয়াশার কারণে দিক নির্ণয় অসম্ভব হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল স্থগিত ঘোষণা করে। পরে বিআইডব্লিউটিসি নরসিংপুর ঘাটের উপব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মাঝ নদীতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সকাল থেকে পুনরায় ফেরি চলাচল সচল করা হয়। এই রুটে ছোট বড় মিলিয়ে 6টি ফেরি চলাচল করছে।
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগের হামলায় নিহত দীপু চন্দ্র দাসের বাড়িতে এখনও থামেনি শোকের মাতম। সকালে ময়মনসিংহ প্রশাসনের পক্ষ থেকে দীপু দাসের বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান। এ সময় তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ও ভূমি কর্মকর্তা, ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশাসনের কর্মকর্তাগণ দীপুর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ 25,000 টাকা, শীতবস্ত্র, শুকনো খাবার ও একটি সেলাই মেশিন দীপুর পরিবারের কাছে প্রদান করা হয়। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার 12 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা সব আসামির 5 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন প্রত্যেককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে আসামিদের ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। পৌষের প্রথম ভাগে সারা দেশে বেড়েছে কুয়াশার দাপট, বইছে হিমেল হাওয়া। ঠান্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। কুয়াশার পাশাপাশি আকাশ মেঘলা থাকায় কোথাও কোথাও বেলা গড়ালেও দেখা মেলেনি সূর্যের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 12.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য বলছে আগামীকালও অনেক জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। গত 2 দিন ধরে সূর্যের দেখা মিলছে না চুয়াডাঙ্গায়। এতে জনজীবনে শীত অনুভূত হচ্ছে। প্রতিদিনই হ্রাস পাচ্ছে তাপমাত্রা। শীতে চরম ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায় গত 2 দিন ধরেই জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আকাশ মেঘলা থাকায় দেখা মিলছে না সূর্যের। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় শীত বেশি অনুভূত হচ্ছে। ঝিনাইদহে তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে জনজীবন। গত 3 দিনের বেশিরভাগ সময় দেখা মেলেনি সূর্যের। সেই সাথে হালকা হিমেল হাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। শীতের কারণে বেশি কষ্ট পাচ্ছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষেরা। একটু উষ্ণতা পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। এদিকে শীতের সাথে হালকা কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দেশের উত্তর পশ্চিমের ভারত সীমান্ত ঘেঁষা জেলা চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জবদুবু হয়ে পড়েছে জনজীবন। কনকনে শীতে মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। তীব্র শীতে জেলায় সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ শীতকালীন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। নওগাঁ জুড়ে নেমেছে শীতের তীব্রতা। গত 2 দিন ধরে ঘন কুয়াশা ও শীতল মেঘে ঢেকে আছে আকাশ, ফলে বেড়েছে শীতের দাপট। হিমেল বাতাসে সকাল থেকে রাত পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। সাধারণ মানুষের চলাফেরায় দেখা দিয়েছে ভোগান্তি। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় কাইল হয়ে পড়েছে ময়মনসিংহের জনজীবন। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো পড়ছে শিশির। দিনের তাপমাত্রাও কমছে, বাড়ছে শীতের প্রকোপ। কনকনে শীতে দুর্ভোগে আছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে ভোর থেকে মাঠে কাজ করা শ্রমিকদের বেশি দুর্ভোগে পড়তে হয়। দিনের বেলায়ও যানবাহনকে চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ফেনীর ফতেপুর এলাকার রেললাইনের পাশের একটি গাছের সাথে ফেনীর জজ আদালতের সেরেস্তাদার এনামুল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার ও পুলিশ জানায় সোমবার সকাল 7টার দিকে শহরের আলিমুদ্দিন এলাকার ভাড়া বাসা থেকে বের হন এনামুল হক। এরপর তাকে আর মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি। নিহত এনামুল হক 30 বছর ধরে ফেনী যুগ্ম জেলা জজ আদালত 1-এর সেরেস্তাদার হিসেবে কর্মরত আছেন। তার মৃতদেহ উদ্ধারের খবরে ফেনী আদালতে কর্মরত সহকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো সহ মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে কাজ চলমান বলছে পুলিশ। শেরপুরের নকলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 7টি ইটভাটার মালিককে মোট 22,50,000 টাকা জরিমানা
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় নকলা উপজেলায় বিভিন্ন ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভাগত সরকার বর্ণ। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের শিপিং কর্পোরেশন বিএসসির 48তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের বোট ক্লাবে। সকালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। সভায় জানানো হয় 2024-25 অর্থ বছরে বিএসসির মোট আয় দাঁড়িয়েছে 798 কোটি টাকা এবং কর পরবর্তী নেট মুনাফা হয়েছে 306 কোটি 56 লাখ টাকা, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ। বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক বলেন, আগের অর্থ বছরের তুলনায় নেট আয় বেড়েছে প্রায় 57 কোটি টাকা। ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ঔষধ দেওয়ার কথা বলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিনিয়তই উপচে পড়া ভিড়ের সুযোগে এখানে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ নারী প্রতারক চক্র। ফলে হাসপাতাল এলাকা জুড়ে বাড়ছে ছিনতাই ও প্রতারণার ঘটনা। বোরকা পরা একদল নারী দলবদ্ধভাবে হাসপাতালে প্রবেশ করে। তারা নিজেদের সরকারি সহায়তাকারী পরিচয় দিয়ে বিনামূল্যে ওষুধ দেওয়ার প্রলোভন দেখায়। পরে রোগী ও তাদের স্বজনদের ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে সুযোগ বুঝে গলার ট্রেন সহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মঞ্জুর মোর্শেদ বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, অনুমোদনহীন রং ও কেমিক্যাল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ফরিদপুরের নগরকান্দায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 2টি বেকারিকে জরিমানা করা হয়েছে। সকালে লস্করদিয়া ও তালমা বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আজমল ফুয়াদ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোর সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনা সদর উপজেলার উদ্যোগে 3 দিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ আমিরুল ইসলাম। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে ও সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাখি পোদ্দারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহনুমা নওরিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মোকসেদুল হক, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল্লাহ সহ অন্যান্যরা। পদ্মা নদীতে দেখা দিয়েছে ভয়াবহ নাব্যতা সংকট। বিআরডব্লিউটি এর অপরিকল্পিত ড্রেজিং কার্যক্রমে নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এর ফলে দেশের অন্যতম ব্যস্ত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলে সৃষ্টি হয়েছে চরম বিপর্যয়। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দৌলতদিয়ার গুরুত্বপূর্ণ 7 নম্বর ফেরিঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও যানবাহন চালক। প্রতিনিধি মোমেন শেখের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শামসাবিজ উচ্ছ্বাস। অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে পদ্মা নদীতে তৈরি হয়েছে ভয়াবহ নাব্যতা সংকট। নদীর বিভিন্ন স্থানে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, যার ফলে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। নাব্যতা সংকটের কারণে নির্ধারিত সময়ে নদী পার হতে পারছেন না ফেরিগুলো। কখনো মাঝ নদীতে আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময়, আবার কখনো সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়ছে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা। আমাদের নদীগুলোর নাব্যতা সংকট যে নিরসন করতে হবে, সেই বিষয়টা সঠিকভাবে যদি কাজ করা হয় স্বচ্ছতার সহিত, তাহলে কিন্তু আপনার নাব্যতা সংকট থাকবে না। এখানে কিছু লোক আছে জামবাদায় রাখে, জামবাদের টাকা খেয়ে ওই জন্য গাড়ি ছাড়ে, আমাদের গাড়ি ছাড়ে না। সুন্দরভাবে যদি ফেরি চালনা
পরিচালনা করা হয় তাহলে তো যানজট হবে না। স্থানীয়দের অভিযোগ, সঠিক পরিকল্পনা ও সমন্বয় ছাড়াই ড্রেজিং কার্যক্রম চালানোর ফলে নদীর একাংশ গভীর হলেও অন্য অংশ নতুন নতুন চর তৈরি হয়েছে। এতে নাব্যতা সংকট আরও তীব্র হচ্ছে বলে মনে করছেন তারা। এগুলার যারা দায়িত্বে আছে তাদের একটু যদি তারা পর্যবেক্ষণ ভালো করে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ফেরি যেভাবে চলে সেভাবে আমাদের ঢাকা পৌঁছাতে লেট হয়, ওইখানে যা টিপ ধরতে লেট হয়, অনেক রকম সমস্যা আর কি। নদীতে যদি ড্রেসিং করে বালি যদি কাটে রাখা হয় তাহলে তো ফেরি চলাচলের সুবিধা হয়। ফেরি চলাচল করতে পারতেছে না বিধায় তো এই জ্যামটা হচ্ছে। নাব্যতা সংকট ও চলমান ড্রেজিং কাজের কারণে গত 13 ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাট। তবে কবে নাগাদ এই সংকট কাটবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি সংশ্লিষ্টরা। এটা আমাদের কাজের অংশ, কন্টিনিউয়াস প্রসেস। শুকনা মৌসুমে ড্রেজিং করে নৌপথ সচল রাখা হয়। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হবে, এটা পুরো টিম আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, সবাই নিয়ে বসে একবারে পরিকল্পিতভাবে না অপরিকল্পিতভাবে হচ্ছে এটা তো ডিফাইন করা নাই। আর আপনার এখন যে সমস্যা সেটার জন্য কথা হয়েছে, এটা দ্রুত হয়ে গেলেই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এই বিষয়ে আমি ইতিমধ্যে এক্সএনকে বলেছি, আমি যে ড্রেজিং এর যে এক্সএন আছে বলছি, পানি কমার কারণে নাব্যতা সৃষ্টি হয়েছে, 7 নম্বরে ফেরি ভিড়তে পারতেছে না, একটু জরুরি ড্রেজিং এর মাধ্যমে এর নাব্যতা সৃষ্টি করার জন্য। পদ্মা নদীর নাব্যতা সংকট শুধু যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে না, ব্যাহত হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রম। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ায় সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবির মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের অধীনেও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চকবস্তা নামক স্থানে অভিযান চালিয়ে 145 কেজি গাঁজা জব্দ করা হয়। সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় 27 জনকে আটক করেছে বিজিবি। ভোর 4টার দিকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি থেকে জানানো হয়, ভোর 4টার সময় মহানন্দা ব্যাটালিয়নের 59 বিজিবি অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে 27 জন ব্যক্তি পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি কর্তৃক আটক করা হয়। তারা বিভিন্ন সময় পাসপোর্ট সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিল। পরবর্তীতে পাসপোর্ট ব্যতীত তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি কর্তৃক গ্রেপ্তার হয়। প্রথম আলো, ডেইলি স্টার সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে অগ্নিসংযোগ, লুটপাট, সাংবাদিকদের ওপর দমন পীড়ন ও হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাউফল প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আমিনুর ইসলাম, অতুল প্রসাদ, জসিমউদ্দিন, ABM মিজানুর রহমান ও মোহাম্মদ ওহিদুজ্জামান ডিউক। জামালপুরে বিভিন্ন ইউনিট ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে জেলা ছাত্রদল এই কর্মী সভার আয়োজন করে। জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ সভাপতি শহীদুল হক খান দুলাল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদি হাসান রেমিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে পদার্পণ করবেন। এদেশের মানুষ তাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বরিশালের গৌরনদীতে মিডিয়া কর্মীদের সাথে সদ্য যোগদানকৃত গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেম মোহাম্মদ আনসারউদ্দিন মতবিনিময় সভা করেছেন। গৌরনদী প্রেস ক্লাব কার্যালয়ে মতবিনিময় সভা প্রেস ক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেম মোহাম্মদ আনসারউদ্দিন। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্যানেল আহ্বায়ক ও মাই টিভি প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া, প্রেস ক্লাবের প্যানেল আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান রিপন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন
জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু আজ চুয়াডাঙ্গা জেলার চেম্বার ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন সহ অন্যান্যরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য আবুল হাসান বোখারির পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সির কাছ থেকে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলার সাবেক জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আনিসুর রহমান। এ সময় বিএনপির সাবেক সদস্য মাকসুদ বায়েজিদ পান্না, মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সহ অন্যান্য নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল ও আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে আনন্দ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়া সংসদীয় আসনে সহকারী রিটার্নিং অফিসার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার কাছ থেকে জেলা বিএনপি সদস্য আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু, সাধারণ সম্পাদক ডাক্তার খোরশেদুল আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আক্তার খান। মানিকগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। দুপুরে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের বেউথা খালপাড় সড়কে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহসভাপতি মৃদুল কান্তি মণ্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম ও সহ সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন সহ জেলা, উপজেলা ও কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যশোরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অভয়নগরের নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামাতে ইসলামী যশোর জেলার আমির ও 88 যশোর 4 সংসদীয় আসনে জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম আশিকুজ্জামান, জামায়াত ইসলামী নোয়াপাড়া পৌর শাখার আমির মাওলানা আলতাফ হোসেন, পৌর সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন ফারাজি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার হলিথানি বাজারে এই দোয়া মাহফিলের আয়োজন করেন মহিলা দল। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশাহ, মহিলা দলের সভাপতি কামরুন নাহার লিজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাহফিলের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। সাতক্ষীরা পৌরসভার জলবায়ু প্রভাবিত নিম্ন আয়ের জনগোষ্ঠীর পানি নিরাপত্তা ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের টাইগার প্লাস হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি এসে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম মঈন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী আসাদুজ্জামান আসাদ, নির্বাহী প্রকৌশলী এম এন নূর আহমেদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিউনিটির প্রতিনিধিরা। আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রাম শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা জোরদারের সুস্পষ্ট অঙ্গীকার চেয়েছে বিশিষ্টজনরা। চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশের আয়োজনে এক আঞ্চলিক সংলাপে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের জন্য একটি বাস্তবভিত্তিক পলিসি ফ্রেমওয়ার্ক প্রণয়ন জরুরি। সংলাপে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার মাহফুজ পারভেজ, অধ্যাপক ডক্টর ইনায়াতুল্লাহ পাটওয়ারি, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহ মোহাম্মদ সুলতান উদ্দিন ইকবাল বীর প্রতীক সহ অন্যান্যরা। আমি স্পষ্ট বলতে চাই, আমাদের পাহাড়ের যারা স্থায়ীবাসী আছে, যে সাংস্কৃতিক গোষ্ঠী আছে, তারা তাদের নিজের মাটিতে আত্মমর্যাদা, গণতান্ত্রিক রাজনৈতিক স্বাধীনতায় যদি প্রতিষ্ঠিত হতে না পারে,
বিচ্ছিন্নবাদী চক্করে পড়লে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে তাদের জন্য বিপদ হবে। আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কামনা করি, রাজনৈতিক নির্বাচনে অঙ্গীকারে তাদের সুস্পষ্ট বক্তব্য দাবি করি। চট্টগ্রামে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি জাতীয় অর্থনীতিতে প্রভাব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভূমিকম্প গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামান। মূল প্রবন্ধে অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ভূমিকম্প অনিবার্য, তাই ক্ষয়ক্ষতি এড়াতে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ ও সচেতনতা বাড়ানো জরুরি। জাপানে বাংলাদেশিদের শিক্ষা ও কর্মসংস্থানের প্রস্তুতি নিয়ে জাপানিজ স্পিচ কন্টেস্ট ও জাপান গাইডলাইন সেমিনার 2025 অনুষ্ঠিত হয়েছে। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার। উদ্বোধন ও সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ ভাষা ও কালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আনসারুল আলম, কিউশো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর আশির আহমেদ, কাইকম গ্রুপের প্রেসিডেন্ট অঞ্জল দাস, ডক্টর শেখ আলিমুজ্জামান, AKM আহমেদুল ইসলাম বাবুর সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন HM দুলাল ও শামীমা নিশীথ। নারায়ণগঞ্জ BRTA সার্কেলের উদ্যোগে জেলার সড়ক দুর্ঘটনায় নিহত আহত পরিবারের BRTA ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত চেক বিতরণ ও পেশাদার গাড়ি চালকদের পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন BRTAর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রায়হান কবির, নারায়ণগঞ্জ BRTA সার্কেলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক সমিতির সহ অনেকে। ঝিনাইদহে শুরু হয়েছে অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ। সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে তিস্তা জোনের এই খেলার উদ্বোধন করা হয়। খেলার উদ্বোধন করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস। সে সময় অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, যুব ও ক্রীড়া পরিদপ্তরের সাবেক পরিচালক নাজমুল হাসান লোভন, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও অনূর্ধ্ব-17 ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান সাইদ হাসান কানন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত লীগ ভিত্তিতে এই খেলায় খুলনা বিভাগের 8টি জেলার ফুটবল দল অংশগ্রহণ করবে। একটা সময় গ্রাম বাংলার পথে প্রান্তরে ছুটে চলত গরু ও ঘোড়ার গাড়ি। যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম ছিল গরু ও ঘোড়ার গাড়ি। কালের বিবর্তনে গরুর গাড়ির বিলুপ্ত হয়ে গেলেও এখনও ঘোড়ার গাড়ির কদর কমেনি। তবে এখন আর যাত্রী বহনে নয়, বরং পণ্য বহনের কাজে ব্যবহৃত হচ্ছে ঘোড়ার গাড়ি। প্রতিনিধি আজিজুল হাকিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবার রহমান। আদিকাল থেকে মানিকগঞ্জের হরিরামপুর, দৌলতপুর ও শিবালয়ের চরাঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের একমাত্র ভরসা গ্রাম বাংলার ঘোড়ার গাড়ি। আধুনিক যুগেরও জীবন জীবিকার তাগিদে আর পণ্য আনা নেওয়ার জন্য প্রত্যন্ত চরাঞ্চলের মানুষ ঘোড়ার গাড়িকে পেশা হিসেবে বেছে নিয়েছে। এখনও যাত্রী ও পণ্য বহনের কাজে ব্যবহৃত হচ্ছে ঘোড়ার গাড়ি। আমাদের চাহিদা বেশি এদিকে ঘোড়ার গাড়ির, আবার ওই শস্য নিয়ে আসি হাটে, এখন আবার অন্য মাল নিয়ে যাবো ভুসি টুসি। আমাকে এলাকার রাস্তাঘাট থেকে নদী ভাঙ্গা লোক, আমরা তাই ঘোড়ার গাড়ি চালা মালটা আনি। অটো চলতোই না, এখন তাও কিছু চলে। আটা ময়দা চিনি যে কোনো খাদ্যদ্রব্য মাল ঘোড়ার গাড়ি ছাড়া নেওয়ার জন্য এক কথা। যান্ত্রিক যুগেও ঘোড়ার গাড়ির কদর কমেনি, বরং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে এখনো বিশেষ চাহিদা রয়েছে। রাস্তাঘাট ভালো দেয়, ঘর থেকে মালমূল নেওয়ার জন্য এই চরের অনেক লোক ঘোড়া গাড়িতে মালমূল নিয়ে যায়। ঘোড়ার গাড়ি চলাচলটাই বেশি করে। মানিকগঞ্জের প্রত্যন্ত দুর্গম চরাঞ্চলের মানুষের কাছে প্রধান ভরসা আদিকালের ঘোড়ার গাড়ি। আধুনিক যুগেও জীবিকার তাগিদে গ্রাম বাংলার এই ঐতিহ্যকে বহন করে নিয়ে যাচ্ছে মানিকগঞ্জের চরাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলের বহু কর্মজীবী মানুষ। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।